এপিসোড 62 এর শুরুতে দেখা যায় গোয়িং মেরি জোরে নিচে নামতে থাকে। জোরু বলে, তোমরা কি কিছু শুনতে পাচ্ছ? নামি বলে, মনে হয় বাতাসের শব্দ হবে। কিন্তু তাদের সামনে একটি বিশাল তিমি দাঁড়িয়ে চিৎকার করতে থাকে। এটা এতটাই বড় যে পুরো ক্যানাল কভার করে ফেলেছে। জোরু বলে, আমি ডান দিকে একটু রাস্তা দেখতে পারছি, ওইদিকে শিপ ঘোরাও। কিন্তু রাডার তো ভাঙ্গা। লুফি দৌড়ে নিচে যায় এবং ক্যানন চালিয়ে দেয়। এই সার্জন বলে, ক্যানন আবার কে চালালো? গোয়িং মেরি এসে তিমিটির সাথে ধাক্কা খায়, ফলে লুফির স্পেশাল শিট ভেঙে যায়। এরপর তারা প্যাডেল চালিয়ে শিপটি নিয়ে যেতে থাকে। গোয়িং মেরির পাশে যে চারটি দেখতে পাচ্ছ, এটা হচ্ছে তিমিটির চোখ। লুফি তার চোখে পাঁচ মেরে বলে, আমার স্পেশাল সিট কেন ভেঙেছো? তিমিটি তাদেরকে দেখে ফেলে। সে জোরে পানি গিলে, ফলে গোয়িং মেরি তার পেটে ঢুকতে থাকে। লুফি ওখান থেকে পড়ে যায়, কিন্তু সে তার দাঁত ধরে উপরে উঠে আসে, আর গোয়িং মেরি তার পেটে ঢুকে যায়। লুফি তিমিটির পিঠে কিং মারতে মারতে বলে, তাদেরকে বের করে দাও। কিন্তু তিমিটি আস্তে আস্তে ডুবে যেতে থাকে। লুফি একটি দরজার মতো দেখতে পায়। কিছুক্ষণের মধ্যেই সেটি ডুব দেয়। এদিকে গোয়িং মেরির সামনে একটি ছোট আইল্যান্ড দেখা যায়। সেখানে একটি ঘরও রয়েছে। জোরুরা বলে, আমরা কি স্বপ্ন দেখছি? কিন্তু চারজনে একই স্বপ্ন কেন দেখব? তখনই একটি বড় স্কুইড পানি থেকে ভেসে ওঠে। নামি আর উসাব ভয়ে দৌড় মারে এবং জোরু আর সানজি অ্যাটাক করার জন্য তৈরি হয়। তখনই আইল্যান্ডের ঘর থেকে কেউ স্পিয়ার মেরে স্কুইডটিকে মেরে ফেলে। উসাব বলে, আমি কি ক্যানন চালিয়ে দেব? ঘর থেকে একটি বুড়ো লোক বেরিয়ে আসে। সে জোরুদের দেখে, এরপর বসে নিউজ পেপার পড়তে থাকে। সানজি বলে, কিছু তো বলো। উৎসব বলে, লড়াই করতে চাও নাকি? আমাদের কাছে ক্যানন আছে, ক্যানন। এরকমটা করলে কেউ মারা যাবে। কে মারা যাবে? আমি। শালা মজা করছো আমার সাথে? জোরু বলে, আমাকে দেখতে দাও। সে বলে, ওই ওল্ড ম্যান, আমরা কোথায় আছি? আর তুমিই বা কে? বুড়া লোকটি বলে, যখন কারো বিষয়ে জানতে চাইবে তখন প্রপার ম্যানার হচ্ছে আগে নিজের পরিচয় দেওয়া। ভালো কথা বলেছো, সরি, আমার নাম রোনোয়া। তার আগে বুড়োটি বলে, আমার নাম ক্রোকাস। আমি টুইন ক্যাপের লাইট হাউস দেখাশোনা করি। আমি হচ্ছে একজন ডক্টর। আমার বয়স ৭১ বছর। রাশি আছে মিথুন। ব্লাড টাইপ এবি। জোরু বলে, এই বুড়োকে তো আমিই কাটবো। প্রকাশ বলে, আমার প্রাইভেট রিসোর্টে আসার সাহস তোমাদেরকে কে দিয়েছে? আর চারপাশে দেখে কি তোমাদের এটা ইঁদুরের পেট মনে হচ্ছে? ওইদিকে এক্সিট আছে, এখান থেকে বের হয়ে যাও। নামে বলে, তিমির পিঠে আবার দরজা কোথা থেকে আসলো? উৎসব বলে, আশেপাশে ভালো করে দেখো, ওই সিগারগুলো একটুও নড়ছে না। এর মানে কেউ তিমির পেটটি পেন্ট করেছে। প্রকাশ বলে, তোমরা এটাকে একজন ডক্টরের চমৎকার বলতে পারো। জোরো বলে, যেহেতু আমরা এক্সিট খুঁজে পেয়েছি তাই আমাদেরকে এখান থেকে বের হয়ে যাওয়া উচিত, নাহলে আমরা হজম হয়ে যাব। তখনই তিমিটির পেটের পানি নড়তে থাকে। উৎসব বলে, দেখো, ওটা কোনো আইল্যান্ড নয়, এটা একটা শিপ যার নিচের অংশ লোহা দিয়ে তৈরি, যাতে এটা গ্যাস্ট্রিক অ্যাসিডে হজম হয়ে না যায়। প্রকাশ বলে, লাবণ আবারও তার মাথা রেড লাইনে মারা শুরু করেছে। সে গ্যাস্ট্রিক অ্যাসিডে ঝাঁপিয়ে পড়ে। এরপর সে একটি সিঁড়ি দিয়ে উপরে উঠতে থাকে। এদিকে নড়ানড়ির কারণে লোভে ধাক্কা খেতে খেতে নিচে পড়তে থাকে। এরপর একটি লোক আর একটি মেয়েকে দেখানো হয়। লোকটির নাম হচ্ছে মিস্টার নাইন, আর মেয়েটির নাম আছে মিস ওয়েডনেসডে। তারা বলে, এবার আমরা ওই বুড়োকে মেরেই ছাড়বো। তখনই লুপি এসে তাদের সাথে ধাক্কা খায় এবং তারা তিনজন নিচে পড়তে থাকে। লুপি জোরে চিৎকার করে বলে, ওই জোড়ো, সবকিছু ঠিকঠাক আছে? তার চেয়েও বড় কথা, এখন আমাকে বাঁচাও। প্রকাশ উপরে এসে একটি ইঞ্জেকশন লাগিয়ে বলে, এখন শান্ত হও লাবণ। কিছুক্ষণ পর সবকিছু শান্ত হয়ে যায়। জোরোরা লুফি সহ বাকি দুজনকেও তুলে এনেছে। সানজি মিস ওয়েডনেসডের পাশে পাশে খেয়ালি পোলাও বানাতে থাকে। তখনই সেখানে প্রকাশ আসে আর বলে, তোমরা দুজন আবার এসেছো? আমি বেঁচে থাকতে তোমরা লাবণকে টাচও করতে পারবে না। মিস্টার নাইন আর মিস ওয়েডনেসডে দুটি বন্দুক বের করে চালিয়ে দেয়। প্রকাশ লাফিয়ে গুলিগুলোর সামনে আসে, তাই তার উপর ধামাকা হয়। লুফি দুজনকেই ডাউন করে দেয়। এরপরের সিনে তারা প্রকাশের প্রাইভেট রিসোর্টে বসে গল্প করতে থাকে। লুফি নারকেল গাছে ওঠার চেষ্টা করেছে, আর উসব তাকে আটকাচ্ছে। নামি বলে, এরা কারা? আর তারা কেন তিমিটিকে মারতে চায়? প্রকাশ বলে, তারা কাছের একটি শহর থেকে এসেছে মিটের জন্য। যদি তারা লাবণকে মেরে নিয়ে যেতে পারে তাহলে তাদের ২-৩ বছর নিশ্চিন্তে কেটে যাবে। নামি বলে, লাবণ কি এই তিমিটির নাম? প্রকাশ বলে, হ্যাঁ, এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় প্রজাতির তিমি। এদেরকে আইল্যান্ড তিমি বলা হয়। এগুলো শুধু ওয়েস্ট ব্লুতেই পাওয়া যায়। আমি তাকে তাদের খাবার হতে দেব না। সে রেড লাইনে তার মাথা মারে এবং আকাশের দিকে তাকিয়ে চিৎকার করে। এর একটি কারণ আছে। সে ৫০ বছর ধরে একটি পাইরেট গ্রুপের অপেক্ষা করছে। প্রকাশ তার স্টোরি বলা শুরু করে। এটা ছিল ৫০ বছর আগের কথা। আমি একদিন লাইট হাউসের দেখাশোনার ডিউটিতে ছিলাম। কিছু ভালো প্রকৃতির পাইরেট রিভার্স মাউন্টেন থেকে নিচে নামে। তাদের সাথে একটি ছোট তিমিও আসে। সেটাই ছিল লাবণ। পাইরেটরা লাবণকে ওয়েস্ট ব্লুতে রেখে আসতে চেয়েছিল, কারণ জ্ঞান লাইন অনেক ভয়ানক জায়গা। কিন্তু লাবণ তাদেরকে ফলো করে জ্ঞান লাইন পর্যন্ত চলে এসেছিল। আইল্যান্ড তিমি সাধারণত দল বেঁধে চলাফেরা করে, কিন্তু আমার মনে হয় সে নিজেকে ওই পাইরেট গ্রুপের মেম্বার ভেবেছিল। তাদের শিপ ভেঙে যাওয়ার কারণে তারা এখানে কয়েক মাস ছিল, তাই আমাদের মধ্যে অনেক ভালো বন্ধুত্ব তৈরি হয়েছিল। তারা যেদিন চলে যাবে সেদিন তাদের ক্যাপ্টেন আমাকে বলেছিল, ক্যাপ্টেন বলে, আমি লাবণকে ২-৩ বছরের জন্য তোমার কাছে রেখে যাচ্ছি। আমরা পুরো পৃথিবী ঘুরে আবার ফিরে আসব। এরপর সে লাবণের মাথায় হাত রেখে বলে, লাবণ শোনো,
আমরা এখন পুরো পৃথিবী ঘুরবো, কিন্তু তুমি এখানেই থেকো। এটা অনেক বিপজ্জনক জায়গা, তাই আমরা তোমাকে সাথে নিতে পারবো না। চিন্তা করো না, 3 বছর দেখতে দেখতেই কেটে যাবে। আমরা যত দূরেই থাকি না কেন, তুমি আমাদের ফ্রেন্ড হয়েই থাকবি। এখানে আমাদের জন্য অপেক্ষা করো, আমরা একদিন ফিরে আসবোই। এরপর তারা তাদের যাত্রা শুরু করে, কিন্তু 50 বছর পরও তারা আর ফিরে আসে না। উৎসব বলে লাবণ 50 বছর ধরে তাদের জন্য অপেক্ষা করে আসছে, এজন্য সে তার মাথা রেড লাইনে মারে আর চিৎকার করে। এরপর তারা বের হওয়ার জন্য তৈরি হয়। সানজি বলে তার শরীরে এত বড় গর্ত থাকার পরও সে কিভাবে বেঁচে আছে। প্রকাশ বলে এটা হচ্ছে একজন ডক্টরের চমৎকার। আমি দেখতে ডক্টরের মতো নই, কিন্তু আমি একজন ডক্টর। অনেক বছর আগে টুইন ক্যাফেতে আমি একটি ক্লিনিক চালাতাম। কয়েক বছর আগে আমি একটি শিপেও ডক্টর ছিলাম। লপি বলে তাহলে এখন আমাদের শিপের ডক্টর হয়ে যাও। প্রকাশ বলে তোমাদের মতো বেপরোয়া কাজ করার বয়স এখন আমার নেই। এরপর তারা বাইরে বেরিয়ে আসে। উৎসব বলে আমার লাবণের জন্য খারাপ লাগছে, তারা লাবণকে অনেক বছর অপেক্ষা করাচ্ছে। সানজি বলে গাধা নাকি তুমি, এটা হচ্ছে গ্র্যান্ড লাইন, তারা নিশ্চয়ই মারা গেছে। সে যত বছরই অপেক্ষা করুক না কেন, তারা কখনোই ফিরে আসবে না। উৎসব বলে আমার মনে হয় তারা একদিন অবশ্যই ফিরে আসবে। প্রকাশ বলে তারা যদি বেঁচেও থাকে, তাহলে আমার মনে হয় তারা গ্র্যান্ড লাইন ছেড়ে পালিয়ে গেছে। নামি বলে তুমি তাকে সব বলনি কেন, সে মানুষের ভাষা বুঝতে পারে তাই না। প্রকাশ বলে আমি তাকে বোঝানোর অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু সে আমার কথা বিশ্বাস করতে চায় না। তারা কথা বলতেই থাকে। এদিকে লুপি গোয়িং মেরির বড় পিলারটি ভেঙে লাবণের মাথায় গেড়ে দেয়। এমনি তার মাথা থেকে রক্ত বের হতে থাকে। তার উপর আবার লুপি একটি পিলার গাড়ে, ফলে লাবণ ব্যথায় চিৎকার দিয়ে ওঠে। সে জোরে তার মাথা পাথরে মারে, ফলে পিলারটি ভেঙে যায় এবং লুপিও দূরে গিয়ে পড়ে। লুপি উঠে তাকে পাঁচ মারে, লাবণও তাকে দূরে ছুঁড়ে মারে। এরপর লুপি দাঁড়িয়ে বলে আমি স্ট্রং তাই না, আর তুমি আমাকে হারাতে চাও। আমাদের ফাইট এখনো শেষ হয়নি, তোমার সাথীরা মারা গেছে, কিন্তু আমরা রাইভাল হয়েই থাকবো। আমরা আবার ফাইট করবো এটা জানার জন্য যে আমাদের মধ্যে কে বেশি শক্তিশালী। যখন আমরা গ্র্যান্ড লাইন ঘুরে আবার ফিরে আসবো, তখন তোমার সাথে ফাইট করব। তার কথা শুনে লাবণ শান্ত হয়, মানে লুপির বোঝানোর ধরন একদম আলাদা। এরপর লুপি তার মাথায় আঁকা বাঁকা লোগো এঁকে দেয়, আর বলে এটা হচ্ছে আমাদের প্রমিসের সিম্বল। যতদিন না আমরা ফিরে আসছি, ততদিন তোমার মাথায় রেড লাইনে মেরে এই সিম্বলটি খারাপ করো না। লাবণের স্টোরি তো এখানেই শেষ হয়ে যায়, কিন্তু এখন যদি আমি বলি যে লাবণের বিষয়ে আমরা এর আগেও শুনেছিলাম, তাহলে তোমরা বিশ্বাসই করবে না। তাই তোমাদের একটু মনে করিয়ে দিচ্ছি। এপিসোড 11-এ উসাম মিসকাকে একটি গল্প বলেছিল। গল্পটি ছিল এরকম: আমি যখন 3 বছরের ছিলাম, তখন একটি অসুস্থ তিমিকে সুস্থ করেছিলাম। সেটি অনেক বিশাল তিমি ছিল, তার মাথায় ছিল বিশাল আঘাতের দাগ। আমি তিমিটির ভিতরে প্রবেশ করি, মনে হচ্ছিল যেন আমি তার খাবার। উসাবের গল্পের তিমিটি আকারে বিশাল এবং মাথায় আঘাতের দাগ ছিল। লাবণের আকারও অনেক বড় এবং তার মাথায়ও রয়েছে আঘাতের দাগ। গল্পে উসাব তিমির ভিতর প্রবেশ করেছিল এবং এখন পুরো স্ট্রোহেড লাবণের পেটে ঢুকেছিল। প্রথমে তো মনে হচ্ছিল সত্যিই তারা লাবণের খাবার হতে চলেছে। গল্পে উসাব তিমিটিকে সুস্থ করেছিল, এখানে লুফি লাবণকে সুস্থ করেছে। আমরা জানি সেটা উসাবের মিথ্যা গল্প ছিল, কিন্তু এখন আমরা লাবণের সাথে মিলেছি তো, দেখো অবাক হওয়ার কিছুই নেই। উসাবের অনেক মিথ্যা গল্প ভবিষ্যতে সত্য হতে চলেছে। এখন মেইন স্টোরিতে ফেরত আসি। এদিকে গোয়িং মেরি থেকে ওই দুজন গায়েব হয়ে গেছে। তারা একটু দূরে পানিতে ভাসতে থাকে। মিস ওয়েডনেসডে বলে আমাদেরকে ফেরত গিয়ে বসকে রিপোর্ট করতে হবে। মিস্টার নাইন কিছু একটা খুঁজতে থাকে। লুপি শিপে একটি জিনিস খুঁজে পায়। মিস ওয়েডনেসডে বলে তুমি লকপোস্ট ফেলে এসেছো, এখন আমরা কিভাবে ফিরে যাব। তখনই সেখানে আনলাকিজ আসে। মিস্টার থার্টেন আর মিস ফ্রাইডেকে আনলাকিজ বলে। তারা একটি বক্স ফেলে দেয়, ফলে সেখানে ধামাকা হয়। আমি ম্যাপ তৈরি করার চেষ্টা করি। সানজি রান্না করার কাজে লেগে পড়ে। উসব শিপ ঠিক করতে থাকে, আর জোরও ঘুমিয়ে থাকে। উসব বলে ওই জোরু, এখানে এসে আমাকে সাহায্য করো। তখনই নামি জোরে চিৎকার দিয়ে উঠি। লুফি বলে কি হয়েছে, কেন চেঁচাচ্ছ। সানজি খাবার এনে বলে নামিসান ক্ষুধা লেগেছে নাকি। নামি বলে কম্পাসটি ভেঙে গেছে। এই তিনজন মনোযোগ দিয়ে কম্পাসটি দেখতে থাকে। উসব বলে এটা তো শুধু ঘুরছে। লুফি বলে এটা অনেক কুল। প্রকাশ বলে মনে হচ্ছে তোমাদের কোনো নলেজ নেই। তোমরা কি এখানে মরার জন্য এসেছো। কমন সেন্স এখানে কাজ করে না। তোমাদের কম্পাস নষ্ট হয়নি। গ্র্যান্ড লাইনের আইল্যান্ডগুলোর ম্যাগনেটিক ফিল্ড খুবই আনইউজুয়াল। সাথে পানি এবং বাতাসের প্রবাহ সবসময় পরিবর্তন হয়। যদি তুমি নেভিগেটর হয়ে থাকো তাহলে ভালো করে বুঝো এটা কতটা ভয়ানক। এতগুলো জ্ঞান শোনার পর নামি অনেক লজ্জা পায়। লুপি ওইদিকে মনোযোগ না দিয়ে খাবার খেতে থাকে। প্রকাশ বলে গ্র্যান্ড লাইনে ট্রাভেল করতে গেলে লকপোজ দরকার হয়। এটা এক ধরনের স্পেশাল কম্পাস, যেটা শুধুমাত্র একটি আইল্যান্ডের ম্যাগনেটিক ফিল্ডকে স্টোর করে। লুফি বলে তুমি কি এই অদ্ভুত মতো দেখতে কম্পাসের কথা বলছো। প্রকাশ বলে হ্যাঁ, ওগুলোর শেপ একটু অস্বাভাবিক হয়ে থাকে। লুফি একটি লকপোজ দেখিয়ে বলে আমার কাছেও একটি আছে। প্রকাশ বলে লকপোজ ছাড়া গ্র্যান্ড লাইনে ট্রাভেল করা প্রায় অসম্ভব। নামি বলে 1 মিনিট দাঁড়াও। সে লুফির মুখে 5 মেরে বলে যদি তোমার কাছে লকপোজই ছিল, তাহলে আগে দেখাওনি কেন। লুফি বলে এটা তো আমি শিপে পেয়েছিলাম। ওই দুজন মনে হয় ফেলে গেছে। নামি লকপোজটি হাতে নিয়ে দেখতে থাকে। প্রকাশ বলে গ্র্যান্ড লাইনের প্রত্যেকটি আইল্যান্ড আলাদা আলাদা ম্যাগনেটিক ফিল্ড প্রদর্শন করে।
একটি আইল্যান্ড অপর আইল্যান্ডকে যে ম্যাগনেটিজম দ্বারা আকর্ষণ করে তাকে ম্যাগনেটিক ফিল্ড বলে। আরে কি করতেছো, ফিজিক্সের সংজ্ঞা পড়াতে এসেছো নাকি? কোনো আইল্যান্ডের ম্যাগনেটিজমকে লক পজ স্টোর করে রাখে এবং ওই আইল্যান্ডের রাস্তা নির্দেশ করে। যেমন তোমরা রেড লাইন থেকে বের হওয়া 7টা ম্যাগনেটিজমের মধ্যে যে কোনো একটা পিক করতে পারো, কিন্তু যেখান থেকেই শুরু করো না কেন এক সময় প্রত্যেকটা আইল্যান্ড একে অপরের সাথে মিলবেই। এভাবে চলতে চলতে একদম শেষে যে আইল্যান্ডটি রয়েছে তার নাম রাফটেল। এটাই আছে গ্র্যান্ড লাইনের লাস্ট পয়েন্ট। ইতিহাসে শুধুমাত্র একজন ব্যক্তি সেখানে পৌঁছাতে পেরেছে, তিনি হচ্ছেন পাইরেট কিং। উৎসব বলে তাহলে কি ওয়ান পিস ওখানেই আছে? প্রকাশ বলে কে জানে, ম্যাক্সিমাম লোক তো এটাই বলে, কিন্তু কেউ আজ পর্যন্ত সেখানে পৌঁছাতেই পারেনি। লুফি বলে যেহেতু খাওয়া দাওয়া হয়ে গেছে তাহলে এখন চলো। সানজি বলে তুমি সবগুলো খেয়ে ফেলেছো? উৎসব বলে হাড্ডি পর্যন্ত বাদ দেয়নি। আমি লকপোস্টটি দেখতে দেখতে বলে এটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস, তাই আমাকে সাবধানে রাখতে হবে। এদিকে সানজি জোরে কিক মেরে লুফিকে। লুফি লকপোস্টটি ভেঙে দিয়ে দূরে গিয়ে পড়ে। নামি রেগে তাদের দুজনকেই পানিতে ফেলে দেয়। প্রকাশ বলে চিন্তা করতে হবে না, আমার লকপোস্টটা তোমাদেরকে দিয়ে দিব। লাবণ, লুফি আর সানজির সাথে ওই দুজনকেও তুলে আনে। সানজি স্টাইল মেরে মিস ওয়েডনেসডের সামনে আসে এবং তাকে নিয়ে হাঁটা শুরু করে। এরপর সিনে লুফি বলে উইস্কি পিক, এটা আবার কেমন অদ্ভুত নাম। মিস্টার নাইন বলে আমরা ওখানেই থাকি স্যার। লুফি বলে তোমাদের শিপ কি হয়েছে? মিস্টার নাইন বলে ওটা ভেঙে গেছে। নামি তার গাল টানতে টানতে বলে কিছুক্ষণ আগে না তোমরা লাবণকে মারার চেষ্টা করেছিলে? মিস্টার নাইন বলে এর জন্য আমরা ক্ষমা চাচ্ছি ম্যাডাম, কিন্তু আমরা আমাদের শহরে যেতে চাই। আমরা কিছুই লুকাতে চাচ্ছি না, কিন্তু আমাদের কোম্পানির মোটো হচ্ছে মিস্ট্রি, তাই আমরা কিছু বলতে পারছি না। নামি বলে লকপোস্ট তো ভেঙে গেছে, তোমরা কি এখনো আমাদের সাথে ট্রাভেল করতে চাও? এই দুজন বলে কি ওটা ভেঙে ফেলেছো? যাও, তোমাদের ভাঙ্গারি বোটে আমরা যাব না। নামি বলে কিন্তু প্রকাশন আমাদেরকে আরো একটি লকপোস্ট দিয়েছে। সাথে সাথে এই দুজন মাটিতে মাথা লাগিয়ে বলে আমরা ভিক্ষা চাচ্ছি। লুফি বলে চলে এসো আমাদের সাথে। উসেব বলে তারা হচ্ছে খারাপ মানুষ, তুমি কেন তাদেরকে সাথে রাখতে চাচ্ছ? লুফি বলে এত ছোটখাটো বিষয় নিয়ে ভেবো না। প্রকাশ বলে কিন্তু তোমরা একটি মাত্র রাস্তায় চুজ করতে পারবে। লুফি তার 100% আইকিউ ইউজ করে বলে যদি আমাদের ওই রাস্তাটি পছন্দ না হয় তাহলে আমরা আবার ফেরত আসবো এবং অন্য রাস্তায় যাব। প্রকাশ বলে তোমার নাম কি ছেলে? লুফি বলে আমার নাম আছে মাঙ্কি ডি লুফি, যে একদিন পাইরেট কিং হবে। তার কথা শুনে এই দুজন মুখ ঢাকা দিয়ে হাসতে থাকে। এরপর তারা উইস্কিভিকের দিকে যাত্রা শুরু করে। তারা যাওয়ার পর প্রকাশ বলে আমি আশ্চর্যিত হব যদি তারাই ওই পাইরেট গ্রুপ হয়ে থাকে যাদের জন্য আমরা এতদিন থেকে অপেক্ষা করে আসছি। এই ছেলের মধ্যে একটা অদ্ভুত ভাব আছে, তুমি কি মনে করো রজার?